চিকিৎসায় বায়োটেক পদ্ধতিতে ওষুধ উৎপাদনের তোড়জোড়। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশে এই সাশ্রয়ী খরচে মিলবে সেবা, নীতিগত সহায়তার পরামর্শ। 6 বছরে 22 কোটি টাকা লুটপাট। এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। 16 বছর পর আবারও চালু হতে যাচ্ছে রাঙামাটি টেক্সটাইল মিলস। নতুন করে কর্মসংস্থানের আশা, ভিন্ন রূপে ফিরবে কারখানাটি, বলছে বিটিএমসি। ফাইলবন্দি কুমিল্লার পুরাতন গোমতী নদীর উন্নয়ন প্রকল্প। দখলদার উচ্ছেদ না হওয়ায় কারণ, পাল্টাপাল্টি বক্তব্য পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। এবং সন্ত্রাসী হামলার প্রভাব জম্মু কাশ্মীরের পর্যটন খাতে। পেহেলগামে শুনশান নীরবতা, আতঙ্কে এলাকা ছেড়েছেন হাজারো পর্যটক। থমকে গেছে স্থানীয়দের জীবন জীবিকাও। দর্শক দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ক্যান্সার চিকিৎসায় সম্ভাব্য খরচ বৃদ্ধি ও তা কমিয়ে আনার উপায় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী সদস্য KSM মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমরা আলোচনায় ফিরবো, তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আসবো। দেশে বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়। উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর খরচ আরও বাড়বে, এমন শঙ্কা থেকেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে চিকিৎসা ব্যয় কমানো, ওষুধের রফতানি বাজার ধরতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন, আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানই তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে, যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, ফিরছি আলোচনায়। মুস্তাফিজুর রহমান, প্রতিবেদনে যেমন দেখছিলাম যে দেশে ক্যান্সারের রোগীর সংখ্যা যেমন বাড়ছে, চিকিৎসা ব্যবস্থায় নতুনত্ব যুক্ত হচ্ছে। ওষুধ শিল্প খাত এখন আসলে তাহলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগোচ্ছে? ধন্যবাদ। আপনার প্রতিবেদনে একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে আমরা বর্তমানে যে ক্যান্সারের যেগুলো ওষুধ দিচ্ছি এগুলোতে কিন্তু খুব ভালো ফল আমরা পাচ্ছি না। তাহলে আমাদের বর্তমানে যে ব্যবস্থায় আমরা যে ক্যান্সারের ট্রিটমেন্ট করছি, সেটা ধরুন হলো কেমোথেরাপি দেওয়া হচ্ছে, রেডিওথেরাপি দিচ্ছে, অথবা ওরাল ডোজও মানুষ খাচ্ছে। এটার একটা মূল যে নেতিবাচক দিক সেটা হলো যে ধরুন ক্যান্সারের সেলটা হয়তো সে দমিত করে রাখছে, কন্ট্রোল করছে, পাশাপাশি ওর পাশে
ক্যান্সার আক্রান্ত কোষের চারপাশে যেগুলো ভালো সেল আছে, কোষ আছে, এগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওগুলোও থেমে যাচ্ছে, আবার নির্দিষ্ট সময় পরে ওগুলো গ্রো করছে এবং ক্যান্সার সেল আবার গ্রো করছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে আধুনিক যে চিকিৎসা, যেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, যেটা বায়োলজিক্যাল ড্রাগ, যেটা সেটা দিয়ে করতে হবে। এবং এছাড়াও আরেকটা আছে টার্গেটেড সেলে, যাতে টার্গেটেড সেলে কাজ করতে পারে এই ধরনের ন্যানো টেকনোলজিও এই আমরা বায়োটেকের আগে বর্তমানে প্রচলিত আছে। সেটা হলে ডোসেসটা কমে যাবে এবং টার্গেটেড থেরাপির মাধ্যমে ক্যান্সারের রোগী অপেক্ষাকৃত বেটার ট্রিটমেন্ট পাবে। কিন্তু সর্বশেষ যেটা এসছে সেটা হলো আপনি ধরুন ভ্যাকসিনের মতো জিনিস দিয়ে আমরা কিন্তু ইন অ্যাডভান্স টিকা দিয়ে ক্যান্সারকে শমিত করতে পারবো। সেটা হলো কি, সেটা হলো বায়োলজিক্যাল ড্রাগ। সেটা ধরুন এটা প্রোটিন বেস অ্যামাইনো অ্যাসিড এক ধরনের আক্রান্ত অংশ থেকে যখন ডিএনএ সংগ্রহ করে এটা আবার ব্যাকটেরিয়ার এক ধরনের আপনার ওর সাথে ক্লোন করে একটা বিশেষ প্রযুক্তি, উন্নত প্রযুক্তিতে এক ধরনের টিকা আবিষ্কার হয়েছে। এই বায়োলজিক্যাল ড্রাগ দ্বারাই আগামীতে এই কেমিক্যাল ড্রাগ প্রতিস্থাপিত হবে। এবং আপনি যেটা বলছেন যে আমাদের দেশের অবস্থাটা কী, আমাদের দেশে বর্তমানে আমরা যে অবস্থায় আছি সেটা কিন্তু আমরা এই চিকিৎসায় আমরা নাই। এটা খুবই সীমিত কয়েকটা কোম্পানি, যেমন ওয়ান ফার্মা এবং আরও কয়েকটা কোম্পানি, 3-4টা কোম্পানি এটা স্টেরাইল প্রজেক্টের মাধ্যমে এই ধরনের ঔষধ আমরা কাঁচামাল বিদেশ থেকে নিয়ে এসে হয়তো 2-1টা প্রসেস স্টেপস হয়তো আমরা অন্য দেশে আমরা করিয়ে নিয়ে আসবো। R&Dটা হয়তো ধরুন উন্নত দেশে হলো, বাকিটা আমাদের দেশে আমরা করে এই শিল্পের একটা ব্যাপক পরিবর্তন। বায়োটেকনোলজির ব্যবহারের কথা আপনি বলছিলেন, আমাদের দেশে বায়োটেকনোলজি ব্যবহারের সম্ভাবনা কতটুকু, আসলে ফলপ্রসূ করার সম্ভাবনা কতটুকু রয়েছে, আর করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার? না, এটা তো আমাদের ভবিষ্যৎটাই এটা। আপনি যদি সারা পৃথিবীতে যদি আপনি শুধু ক্যান্সার ড্রাগ না, অন্যান্য ট্রিটমেন্টের ক্ষেত্রে যেগুলো ক্রনিক ডিজিজ, যেটা দীর্ঘ সময় ধরে মানুষের যে সমস্ত রোগ হচ্ছে, এই সমস্ত রোগের চিকিৎসাতেও আপনার বায়োলজিক্যাল ড্রাগ আসবে এবং আসতেছে। এবং সারা পৃথিবীতে যদি প্রথম 10টা কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে আপনি যদি দেখেন, এটা 9টাই হলো বায়োলজিক্যাল প্রোডাক্ট। তাহলে আমরা যদি এই জায়গায় পিছিয়ে থাকি, আমাদের দেশে যেগুলো বৃহত্তর ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে, মাঝারি বড় যাই হোক না কেন, তাদেরকে কিন্তু এই সময়ের মধ্য দিয়ে যে প্রযুক্তি এবং ঔষধের যে পরিবর্তন হবে তার সঙ্গে অ্যালাইন করলে আমরা এগিয়ে যাব। এটাই এখন আমাদের সাথে। সেক্ষেত্রে কি কি নীতি সহায়তা দরকার? হ্যাঁ, আপনি খুবই চমৎকার কথা বলছেন। আমরা যদি একটা জায়গা থেকে ট্রান্সফরমেশন মানেই হলো সেখানে আপনার অনেক গুরুত্বপূর্ণ স্টেপস পার হতে হবে। যেমন ধরুন আমাদের এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই সমস্ত ড্রাগ যারা এগুলো ইনোভেটর, যারা উদ্ভাবক, তাদেরকে সুনির্দিষ্ট রয়্যালটি দেওয়া ছাড়া আমরা এখানে তৈরি করতে পারবো না। তাহলে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের পূর্বেই আমাদের যারা রেগুলেটরি বডিজ আছে তারা এটাকে উপলব্ধি করে দ্রুততর সময়ের মধ্যে এগুলো আমাদের রেজিস্ট্রেশন দিতে হবে, যাতে এখানে লোকালি আমরা প্রোডাকশন করতে পারি। এর সাথে যদি লো কস্ট অফ ফান্ড দেওয়া যায়, টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়া যায়, অর্থাৎ সরকার এবং বেসরকারি খাত একসাথে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে এলডিসি গ্রাজুয়েশনের পূর্বেই আমাদের এই সক্ষমতা তৈরি করতে হবে। না হলে আমরা অনেক বেশি দামে এই সমস্ত পণ্য আমাদের কিনতে হবে। এলডিসি গ্রাজুয়েশনের কথাই আমি আসতাম। এলডিসি গ্রাজুয়েশনের পর বিভিন্ন খাতি সংখ্যায় আছে, কি কি হতে যাচ্ছে, কি কি প্রভাব পড়তে পারে, ওষুধ শিল্পে কি কি প্রভাব পড়তে পারে এলডিসি গ্রাজুয়েশনের পরে? প্রথমত এলডিসি গ্রাজুয়েশনের যেগুলো প্যাটেন্ট প্রোডাক্ট, যেগুলো প্রোডাক্টের আপনার মেধা সত্ত্ব আছে, সেগুলো আমরা এলডিসির কারণে আমরা কিন্তু এগুলো এখানে উৎপাদন করতে পারি। কিন্তু যখনই এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে তখন ওটার উদ্ভাবক জেনে তার কাছ থেকে এটা নতুন করে আপনার লাইসেন্সিং নিতে হবে, তার পারমিশন নিতে হবে, রয়্যালটি দিতে হবে, এবং উনি যে মূল্য নির্ধারণ করবেন সেই মূল্যই আমাদের এই কাঁচামাল আনতে হবে। এবং তখন দেখা যাবে যে উৎপাদনের আমাদের যে সরঞ্জাম এবং এর যে R&D কমপ্লায়েন্স, এগুলো যদি আমরা করতে যাই, তার চেয়ে আমদানি করে নিয়ে আসা অনেক ব্যয়বহুল একটি চিকিৎসার দিকে যাবে। ধনী মানুষের এক ধরনের চিকিৎসা হবে, গরিব মানুষের আর এক ধরনের চিকিৎসা হবে। কেমিক্যাল ড্রাগ যেগুলো বর্তমানে যেগুলো আছে এগুলো দ্বারা ট্রিটমেন্ট হবে, যেটার রোগের মানে তার মর্টালিটি রেট হাই এবং এর নিরাময়ের পরিমাণ ওটার সঙ্গে তুলনা করলে অনেক চিকিৎসা ব্যয় অনেক গুণ বেড়ে যাবে। এমনকি চিকিৎসা ব্যয় বেড়ে যাবে, চিকিৎসাটা পার্থক্য হয়ে যাবে। ধরুন আপনার জন্য এক ধরনের আপনি ব্যয় নির্বাহ করে আপনি এক ধরনের ট্রিটমেন্ট পাবেন, এবং যারা দরিদ্র শ্রেণী যারা তারা আর এক ধরনের ট্রিটমেন্ট পাবে। এটাই হবে। এবং উন্নত দেশে যারা দেখুন যারা গবেষণা করছে তারা বলছে যে মানুষের আয়ু বেড়ে যাবে
এটার কারণ হলো যে এই ধরনের চিকিৎসা যদি আপনার প্রবর্তন হয় তখন রোগ নিরাময়ের কারণে দেখবেন যে গড় আয়ু মানুষের বেড়ে গেছে। যারা অল্প বয়সে দুরারোগ্য ক্যান্সার বা অন্যান্য রোগে যারা মারা যাচ্ছে সেগুলো ভ্যাকসিনের মাধ্যমেই এগুলোকে প্রতিরোধ করা যাবে, ফলে ওই রোগে মানুষ তাহলে মানে কিভাবে বলা যায় যে ওষুধ শিল্প কতটা প্রস্তুত এলডিসি গ্রাজুয়েশনের জন্য? আমাদের প্রস্তুতির জায়গাটা আমাদের সক্ষমতার জায়গা, আমরা পিছিয়ে আছি। খুব অল্প কিছু কোম্পানি এটাতে বিনিয়োগ করেছে। আমরা 4-5টা কোম্পানি আপনার এই অ্যান্টি ক্যান্সারের স্টেরাইল প্রজেক্টে হাত দিয়েছে। ওয়ান ফার্মা তার মধ্যে একটা আছে, আরও বৃহত্তর কোম্পানি তারাও আসছে। এটা আসতেই হবে, না হলে আপনার প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারবো না। এবং এই ক্যান্সার ড্রাগ ছাড়াও বায়োলজিক্যাল মলিকুল, বায়োটেক এবং আমাদের বিদ্যমান সমস্যা যেটা আছে এলডিসির আগেই আমাদের সরকারি এবং বেসরকারি একসাথে থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। R&Dকে ডেভেলপ করতে হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে অ্যালাইন করতে হবে এবং সরকারকে এখানে লো কস্ট ফান্ড দিয়ে এটাকে সার্ভাইভ করাতে হবে। দেখুন আমাদের দেশে কিন্তু আমরা রপ্তানির জায়গা যেটা ফার্মাসিউটিক্যাল দ্বারা যত আগানো যাবে, আপনি পোশাক শিল্প তো আমরা একটা জায়গায় চলে গেছি, কিন্তু প্রযুক্তি নির্ভর পণ্য দিয়ে যদি আপনার সারা পৃথিবীতে বাণিজ্য করতে চান সেটা কিন্তু আপনার ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং আমাদের কৃষিটাও অনেক পিছনে রয়ে গেছে। এখানেও প্রযুক্তির ব্যবহার হয়নি। এখানেও আপনার বায়োটেক এবং ন্যানো টেকনোলজি কৃষিতে আনতে হবে, ফার্মাসিউটিক্যালে আনতে হবে, তাহলেই আমাদের একটা রেভলিউশনারি। সেক্ষেত্রে সরকারিভাবে যেন কোনো নীতি সহায়তা দেওয়া হয় সেই আহ্বানটা আপনারা করছেন। একেবারে গভর্নমেন্টকে সাথে থেকে কাজ করতে হবে, ফ্যাক্টরি পরিদর্শন করে কী ধরনের সহায়তা দিতে হবে, বাণিজ্যিক সংগঠনগুলোর সাথে সরকারি সংস্থার একসাথে নিবিড়ভাবে কাজ করতে হবে। সে সময় একটি প্রশ্ন করতে চাই ছোট করে, যে ওষুধ শিল্পে ওয়ান স্টপ সার্ভিস কতটা প্রয়োজন বলে মনে করছেন? এটা শুধু ঔষধ শিল্পে না, আপনার যে কোনো ইন্ডাস্ট্রিকে যদি আপনি অ্যাডভান্স করতে চান তাহলে সেখানে মেইন ব্যারিয়ারই হলো রেগুলেটরি ব্যারিয়ার, মেইন ব্যারিয়ার হলো লো কস্ট ফান্ডের দরকার, মেইন ব্যারিয়ার হলো টেকনোলজিক্যাল সাপোর্ট। এগুলো সব কিছুই সরকারের সাথে সম্পর্কিত। সরকারের সহযোগিতা ছাড়া আপনার একটা বেসরকারি প্রতিষ্ঠান, একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে না। আইন দ্বারা সহায়তা করতে হবে, বিধি দ্বারা সহায়তা করতে হবে এবং অর্থনৈতিকভাবে সক্ষমতা বাড়ানোর জন্য সাপোর্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা সরকারের সঙ্গে? ওষুধ শিল্প থেকে আমরা বর্তমান সরকার এবং যারা ওষুধ প্রশাসনে যারা আছেন তারা আন্তরিক আছে। আমরা একসাথে কয়দিন আগেও ওষুধ সমিতির নেতৃবৃন্দ সম্মানিত ডিজি মহোদয়ের সাথে দেখা করেছেন। তারা খুব আন্তরিকতার সাথে তারা বলছে যে প্রতি মাসে একটা করে সমাবেশ হবে, মিটিং হবে, আলোচনা হবে, যার মধ্য দিয়ে সমস্যাগুলো একটা একটা করে চিহ্নিত করে আলোচনা করে সমাধান হবে। আমরা আশাবাদী যে ভালো কিছু হবে। জি, আমাদেরও সেই প্রত্যাশা থাকবে, ওষুধ শিল্প ভালোভাবে এগোবে এবং চিকিৎসা ব্যয় অনেকটা কমে আসবে, সেই প্রত্যাশা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, সময় টিভিকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। ক্যান্সার চিকিৎসা এবং ওষুধ শিল্পের নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন ওষুধ শিল্প সমিতির নির্বাহী সদস্য KSM মুস্তাফিজুর রহমান। যাচ্ছি অন্য প্রসঙ্গে। নিয়মিত যাতায়াত গুলশান বনানীর 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা আর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রায় 4 কোটি টাকা। এমন অভিযোগ LGEDর জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশেদুল আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানে নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ
নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ। এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আঁতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায়, তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। খবর। ভারত থেকে সড়কপথে সুতা আমদানি বন্ধের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে দুই দেশের আমদানি রফতানি বাণিজ্য। এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয়ে চলে যায়। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি ভারত বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা শুরু হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে সেই সংকট কাটিয়ে দেশের অর্থনীতি এবং রাজনৈতিক অঙ্গন স্বাভাবিকের পথে তখনই ঠিক নতুন করে ভারত সরকারের নিষেধাজ্ঞা, অর্থাৎ বাংলাদেশি রপ্তানি পণ্য ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুযোগ বন্ধ করে দেওয়া। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের দাবির মুখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভারত থেকে সড়ক পথে সুতো আমদানি বন্ধ করে। এই পাল্টাপাল্টি যে নিষেধাজ্ঞার কারণে আমরা দেখতে পেয়েছি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের পরিমাণ সেটি কিন্তু কমে এসেছে। স্বাভাবিক সময় প্রতিদিনে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রায় 500 থেকে 550 ট্রাক পণ্য আমদানি হতো এবং 200 থেকে 250 ট্রাক পণ্য রপ্তানি হতো। বন্দরের পরিসংখ্যান মতে সর্বশেষ গত 24শে এপ্রিল বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত থেকে মাত্র 296 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে 218 ট্রাক। এর আগে গত 23শে এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে মাত্র 309 ট্রাক পণ্য আমদানি হয়েছে এবং 140 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। আমদানি এবং রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় বাংলাদেশের পাশাপাশি কিন্তু ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যারা দুই দেশের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এ পথে যে সমস্ত পণ্য আমদানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু গার্মেন্ট শিল্পের যে সুতা, সেই সুতা কিন্তু বেনাপোল বন্দর ব্যবহার করে সড়ক পথে আমদানি বন্ধ আছে। এবং যে সমস্ত পণ্য রপ্তানি হয় সেই রপ্তানি পণ্যের মধ্যে কিন্তু বড় একটি অংশ রয়েছে গার্মেন্ট শিল্প। সেই গার্মেন্ট শিল্প কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে সেটি রপ্তানি, সেটিও কিন্তু বন্ধ আছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা স্বাভাবিক হতে দুই দেশের সরকার ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে টি&টি সার্ভিস তথা ল্যান্ডফোন। যে অল্প কিছু গ্রাহক আছে তাদেরও দেয়া যাচ্ছে না নিরবিচ্ছিন্ন সেবা। সরকারি বেসরকারি বহু অফিসে ভোগান্তি। শিফাত শাহরিয়ারের ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। একসময়ের পরিচিত এই শব্দ এখন শুনতে পাওয়া যায় কালে ভদ্রে। একটা সময় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টেলিফোন ছিল ঘরে ঘরে, তবে কালের বিবর্তে আজকের চিত্রটা ভিন্ন। বর্তমানে মুঠোফোন জীবনের এতটাই অবিচ্ছেদ্য যে সেই দাপটে যেন হারিয়ে গেছে ল্যান্ডলাইন টেলিফোন। তবে এই সেবা নিশ্চিহ্ন হয়ে গেছে তেমনটা বলার সুযোগ নেই, যে কারণে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্তোরাঁ সহ অনেক বাসাবাড়িতে এখনও ব্যবহৃত হয় ল্যান্ডলাইনের এই টেলিফোন। তবে ব্যবহারকারীর সংখ্যা কমলেও ভোগান্তি কমেনি। কদিন পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় টি&টি লাইন, ফলে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। অভিযোগের পর লাইন ঠিক করা হলেও দু একদিন না যেতেই আবারও একই ভোগান্তি। এই যেমন রাজধানীর হাতিরপুল, বাংলা মোটর, কাঁঠালবাগান এলাকার ব্যবহারকারীরা এই ভোগান্তিতে পড়ছেন নিয়মিত। মূল সমস্যাটা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারে না। আরেকটা সমস্যা হয়, রিপোর্টাররা যখন লাইভে থাকে তখন আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের প্রেজেন্টার ওই টাইমে ওনার সাথে কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে পারে না। প্রতিবারই ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পাই যে স্থায়ী সমাধান হয়ে যাবে, আমরা করছি, দেখছি,
কিন্তু তারপরেও তো আমরা এই প্রবলেম আমরা ফেস করছি রেগুলার বেসিসে। এটার উপরে বেস করে আমাদের যেমন রাতের যে পেশেন্টগুলো বা দিনে 24 ঘন্টা যে পেশেন্টগুলো কল দেয় হটলাইনে, কিন্তু সেই হটলাইনটা যদি আমাদের ব্যাহত ঘটে তাহলে আমাদের সার্ভিস দিতেও সমস্যা হয়। আমরা প্রায় তাদের সাথে যোগাযোগ করি, ওনারা বিভিন্ন কজ দেখান যে ওনাদের লাইন কেটে দিচ্ছে বা আদার্স আরও টেকনিক্যাল প্রবলেম আছে, তো ওনারা দেখে ওই আপনার সমাধান করার চেষ্টা করেন। বারবার সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে বিকল্প হিসেবে স্থায়ী সমাধানের কথা জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। কর্তৃপক্ষ জানায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সেবার স্থায়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন তারা। কিছু কারণ আছে হচ্ছে আপনার এখানে মানে চুরি জাতীয় জিনিসপত্র হয়, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল আছে, অনেক সময় সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাই না, কিন্তু গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের জন্য এটা ওভারহেড করে আমরা লাইনটা চালু করে দিই, যাতে গ্রাহক কোনো আমাদের টেলিফোন সেবাটা বঞ্চিত না হয়। যে গ্রাহকের সমস্যার সম্মুখীন হচ্ছে ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওনাদের কপারের পরিবর্তে বর্তমান যে দ্রুতগতির যে ইন্টারনেট, টেলিফোন প্লাস ইন্টারনেট, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া সারা দেশে গ্রাহকদের উন্নত সেবা দিতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গঠন করেছে র্যাপিড রেসপন্স টিম, যারা সংযোগ ভোগান্তি নিরসনে দিনরাত সেবা দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। অবৈধ দখলদারদের তালিকা হয়েছে 22 বছর আগে। এরপর গত 4 বছর আগে সরকারি অর্থায়নে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে সিটি কর্পোরেশন। কিন্তু অবৈধ দখলদার উচ্ছেদ না হওয়ায় অনেকটা ফাইলবন্দি হয়ে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদীর উন্নয়ন প্রকল্প। যদিও এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। বাহার রায়হানের তথ্যচিত্রে রিপোর্ট। কুমিল্লা শহর দিয়ে এক সময়ের প্রবাহমান গোমতী নদী। নদীর গতিপথ পরিবর্তনের পর শহরের অংশটুকু এখন পুরাতন গোমতী নদী নামে পরিচিত। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন সহ নানা স্থাপনা। 2003 সালে অবৈধ এসব দখলদারদের তালিকা করা হলেও রাজনৈতিক ছত্রছায়ায় উচ্ছেদ হয়নি কেউ। মরাগাঙ্গের দুই পারে যারা ভূমিদস্যু তারই বসবাস করে। এটি হলো গাঙ্গের মাঝখানটা, তাই না? মাঝখানের ভিতরে দোকানপাট আছে, কোনো প্রতিবাদ? হাতের ঝিলের আদলে প্রকল্প বাস্তবায়নে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রয়োজন বলে জানান সিটি কর্তৃপক্ষ। আর নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান পানি উন্নয়ন বোর্ডের। ওখানকার ইলিগাল যে বিল্ডিংগুলো আছে সেগুলো অপসারণ করার এখতিয়ার সিটি কর্পোরেশনের না, এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ডের। জেলা প্রশাসনের দায়িত্ব দখলমুক্ত করা এবং এই জায়গাটা একদম খাস খতিয়ানভুক্ত। সেই ক্ষেত্রে যদি কোনো রকমের কারিগরি সহায়তা লাগে সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে কারিগরি সহায়তা প্রদান করবে। জেলা প্রশাসনের তথ্য মতে পুরাতন গোমতী নদীতে অবৈধ দখলদার রয়েছে 772 জন। সময় সংবাদ, কুমিল্লা। বাণিজ্য। বন্ধের 16 বছর পর আবারও চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা রাঙামাটি টেক্সটাইল মিলস। সম্ভাব্যতা যাচাইয়ে কারখানাটি পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আশার আলো দেখছেন সাবেক কর্মচারীরা। তবে এবার হয়তো সুতা ও বস্ত্র তৈরি হবে না, ফিরবে অন্য রূপে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এমনটাই বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন BTMC। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ভবনে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। ছাদে চুইয়ে পড়া পানি থেকে যন্ত্রপাতি রক্ষায় পলিথিন দিয়ে ঢেকেও ঠেকানো যায়নি মরিচা। এমন করুণ দশায় পড়া রাঙ্গামাটি টেক্সটাইল মিলসই দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রায় 31 একর জমিতে যার পথ চলা শুরু হয়েছিল 1983 সালে। একসময় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়ে এখানে তৈরি হতো উন্নত মানের সুতা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে মেশিনের আধুনিকায়ন না করায় কমে যায় এখানকার সুতার চাহিদা, বাড়তে থাকে লোকসানি হিসাব। সেই হিসাবের জেরে 2007 থেকে 2009 সাল ধাপে ধাপে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের। বন্ধ হয়ে যায় কারখানা। এরপর 2 দফায় চালু করা হলেও মেলেনি সফলতা। মিলটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। আমাদের অপশনে যাইতে হয়েছে। মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বহুত মানুষ মনে করেন বেকার। মিল ছিল আগে ভালো আছিল, ব্যবসা বাণিজ্য সবারই ভালো আছিল, অনেক লোকজন ছিল, এখন তো কিছু হচ্ছে না।
এখন তো বেল চালু করলে তো ভালো হইতো আমার। এমন বাস্তবতার ধরন বদল করে আবার চালুর সম্ভাব্যতা যাচাইয়ের সম্প্রতি অর্থ শিল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন কারখানাটি। মেশিনারির এস্টিমেটেড যে লাইফ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখন অত্যাবশ্যকীয় যা না হলেই নয় তা দিয়ে এটা করা হচ্ছে। বিনিয়োগকারী যে কোনো ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। নতুনভাবে কি জিনিস করতে পারি যেটা এই এলাকার লোককে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে, সেটা আমরা দেখছি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমেও কারখানাটি চালু করা যায় কিনা তাও পরিকল্পনায় রয়েছে বিটিএমসির। সময় সংবাদ, রাঙ্গামাটি। বার্জার পেইন্টস বাংলাদেশ ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ IEABর যৌথ উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে জলবায়ু সহিষ্ণু ও টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনার হয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে IEAB সেন্টারে এই সেমিনারের আয়োজন করা হয়। পরিবেশের উন্নয়ন ও মানুষের জন্য কল্যাণকর এমন গবেষণা ও উদ্ভাবনী ধারণা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় পরিবেশের সুরক্ষায় বার্জার পেইন্টস বাংলাদেশের কর্মপরিকল্পনা ও উদ্ভাবনী উদ্যোগগুলো তুলে ধরা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ASM ওবায়দুল্লাহ মাহমুদ, IEAB সভাপতি পরিবেশবিদ প্রকৌশলী SM খোরশেদ আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউসিমাস বাংলাদেশের আয়োজনে ও ফার্ম ফ্রেশের পরিবেশনায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো আঞ্চলিক গণিত প্রতিযোগিতা উৎসব। শুক্রবার নগরীর শাহমদ খোদমু কলেজে দিনব্যাপী এই প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল থেকে ১৫০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকরা জানান, অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে জটিল গাণিতিক সমস্যার সমাধান বের করে প্রতিযোগিতারা। এই আয়োজনের মাধ্যমে শিশুর মানসিক বিকাশ, মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তির উন্নয়ন ও গণিত ভীতি দূর হবে বলেও আশা আয়োজকদের। বছরের শুরু থেকে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সির দাম আবার বাড়তে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে 10.71% বেড়ে প্রতিটি বিটকয়েনের দাম ঠেকেছে $93,474। লাগাতার পতনের মুখে থাকা ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 10.71%। বৃহস্পতিবার সকালে প্রতিটি মুদ্রা বিক্রি হয়েছে $93,474। বেড়েছে নিম্নমুখী থাকা আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দাম, সপ্তাহ ব্যবধানে বেড়েছে 11.24%। ক্রিপ্টো জগতে আরেক জনপ্রিয় মুদ্রা বাইন্যান্সের দাম বেড়েছে 1.84%। বর্তমানে প্রতিটি মুদ্রা বিক্রি হচ্ছে $602.06। এদিকে $152.40 বিক্রি হচ্ছে সোলানা, যা আগের সপ্তাহের তুলনায় 13.51% বেশি। অন্তরা সেন, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। কয়েকদিন আগেও পর্যটকে মুখর থাকা জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগাম এখন শুনশান নগরী। পাহাড়ের নীরবতা যেন আরও ভারী হয়ে উঠেছে 3 দিন আগে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর। ভয়ে এলাকা ছেড়েছেন হাজারো পর্যটক। থমকে গেছে স্থানীয়দের জীবন জীবিকা। সুশৃঙ্খল পাহাড়ি পথ, পেছনে সুন্দর নিসর্গ, কিন্তু এই সৌন্দর্যের মাঝেই ছড়িয়ে আছে আতঙ্কের ছায়া। পর্যটকে মুখর থাকা পেহেলগামে এখন মানুষের দেখা মেলায় ভার, কড়া নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। মার্চ থেকে মে বছরের এই সময়টাতে ভূস্বর্গখ্যাত কাশ্মীরে অনুভূত হয় সহনীয় উষ্ণ আবহাওয়া। তবে কয়েকদিন আগের সন্ত্রাসী হামলায় অঞ্চলটিতে এখন বিরাজ করছে আতঙ্ক আর রাজনৈতিক উত্তাপ। এর প্রভাবও পড়েছে পর্যটন খাতে। হামলার পর থেকেই বন্ধ হোটেল, দোকানপাট, রাস্তায় নেই কোনো গন্তব্য প্রত্যাশী মানুষের ভিড়, চারিদিকে শুনশান নীরবতা। মৌসুমের শুরু অথচ পেহেলগামের ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন অনিশ্চয়তার মুখে। হামলার আগে এখানে প্রতিদিন ভ্রমণ করতেন কয়েক হাজার পর্যটক। স্থানীয়রা বলছেন এই হামলা শুধু প্রাণহানি নয়, তাদের অর্থনীতির জন্য বড় এক ধাক্কা।
সন্ত্রাসী হামলার রেশ এখনও কাটেনি পেহেলগামে। সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতায় থমকে আছে জনপ্রিয় গন্তব্যস্থলটি। পর্যটকহীন পেহেলগাম এখন কেবল কাশ্মীরের আতঙ্ক নয়, মানবিক সংকটেরও প্রতিচ্ছবি। স্থানীয়দের অপেক্ষা তাই চিরচেনা সেই পরিবেশে ফেরার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যান্সার চিকিৎসায় বায়োটেক পদ্ধতিতে ওষুধ উৎপাদনের তোড়জোড়। বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই সাশ্রয়ী খরচে মিলবে সেবা, নীতিগত সহায়তার পরামর্শ। 6 বছরে 22 কোটি টাকা লুটপাট। এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। এবং 16 বছর পর আবারও চালু হতে যাচ্ছে রাঙামাটি টেক্সটাইল মিলস। নতুন করে কর্মসংস্থানের আশা। ভিন্ন রূপে ফিরবে কারখানাটি, বলছে বিটিএমসি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।